একটা ভালো সাজেশন একটা শিক্ষার্থীর জীবনকে পরিবর্তন করে দিতে পারে। তার নাম্বার পাওয়ার যে ক্ষমতা সেটাকে অনেকটা বাড়িয়ে দিতে পারে শুধুমাত্র একটা ভালো সাজেশন। তাই আজকের এই ভিডিওটিতে রাখা হয়েছে দশম শ্রেণীর প্রিয় ভাই ও বোনেদের জন্য একটা স্পেশাল সাজেশন, বাংলা সাজেশন। যে সাজেশনটা তোমরা যদি ভালোভাবে ফলো করো বা প্রশ্নগুলো যদি ভালোভাবে পড়ে যাও, আমি 100% কথা দিচ্ছি এই প্রশ্নগুলোর মধ্যেই আসবে আর তোমরা সফল হবেই হবে। আর কোনোদিন এদিক ওদিক একে ওকে জিজ্ঞাসা করতে হবে না এবং অন্ধের মতো যেই সেই প্রশ্ন পড়তেও হবে না। তাই আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য যে প্রশ্নগুলো রেখেছি প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলো যদি ভালো করে করো দেখবে তোমরা 40-এ 40 পাবেই পাবে, গ্যারেন্টি দিচ্ছি। আর এরপরেও যদি কোনো স্টুডেন্টের মনে হয় যে এত প্রশ্ন আমি করতে পারবো না, তাদের জন্য কিন্তু কমিয়ে দেবো এবং যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো বলে দেবো এই ভিডিওর মধ্যে। শুধু এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে রেডি করে যাও, দেখবে কারো হেল্পের দরকার নেই, কোনো কিছুর দরকার নেই, শুধুমাত্র এই প্রশ্নগুলো ভালো করে পড়ে গেলেই তোমরা সাকসেস পেয়ে যাবে। তো সর্বপ্রথমে আমি বলে রাখি তোমাদের যে দশম শ্রেণীর বাংলা সাজেশনটা, এখানে প্রথমে একটু সিলেবাসটাকে আলোচনা করে নিচ্ছি। হয়তো ভিডিওটা একটু লং হতে পারে কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ। তো সিলেবাসে তোমাদের যেটা থাকছে দেখতে পাচ্ছ, গল্প থাকছে, এরপরে কবিতা থাকছে, নাটক থাকছে। তাহলে গল্প, কবিতা, নাটক, এরপরে রয়েছে এখানে প্রবন্ধ আর কোনি। এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস। এবার এর মধ্যে থেকে কি কি পড়তে হবে দেখো, এখানে বলা রয়েছে কবিতার মধ্যে রয়েছে আয় আরো বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অসুখী একজন। প্রবন্ধের মধ্যে রয়েছে হারিয়ে যাওয়া কালি কলম। গল্পের মধ্যে রয়েছে জ্ঞান চক্ষু। আর ব্যাকরণে রয়েছে কারক ও অকারক সম্পর্ক। আর সহায়ক পাঠ মানে তোমাদের যে কোনি বইটা রয়েছে, এটা বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম নিচ্ছে। কোনি 1 থেকে 39 নম্বর পৃষ্ঠা পর্যন্ত যেগুলো থাকবে তার মধ্যে কিন্তু প্রশ্ন হবে। এটা তোমাদের প্রথম সাবমেটিভ এভালুয়েশনের কোশ্চেন প্যাটার্ন বা নাম্বার সিলেবাস এগুলোই থাকবে। দেখো তারপর এবার কি কি প্রশ্ন পড়তে হবে সেগুলো তোমাদেরকে জানতে হবে। তো সর্বপ্রথম এখানে আমাদের যে গল্পটা রয়েছে জ্ঞানচক্ষু, তোমরা প্রথমেই পড়েছো, কম বেশি সকলেই জানো। তো এই জ্ঞানচক্ষু গল্প থেকে যে প্রশ্নগুলো খুব ভালো করে একদম জোর দিয়ে পড়ে যেতে হবে, সেই প্রশ্নগুলো পর পর লিস্ট করে দিয়েছি, খুব ভালো করে পড়ো। দেখবে তোমরা এগুলো পড়লেই প্রশ্ন একদম কমন পেয়ে যাবে, একদম চিন্তা করতে হবে না। তো প্রথম যে প্রশ্নটা রাখা হয়েছে, তপন যেন কোথায় হারিয়ে যায় এসব কথার মধ্যে। এইসব কথা বলতে কোন সব কথা বলা হয়েছে আর তাতে তপনের হারিয়ে যাওয়ার কারণ কি? এটা প্রথম প্রশ্ন। এবার 2 নম্বর যে প্রশ্নটা রেখেছি দেখো, বলা রয়েছে তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? লেখক হতে তপনের বাধা নেই কেন? আর প্রথম লেখা গল্প ছাপা হওয়ার পর তার কি অভিজ্ঞতা হয়েছিল? এটা দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে গল্প ছাপা হলে সে ভয়ঙ্কর যে আহ্লাদ একটা হওয়ার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। তাহলে কার কোন গল্প কোথায় ছাপা হয়েছিল? গল্প ছাপা হলেও সে আহ্লাদ খুঁজে পায়নি কেন? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা খুব ভালো করে পড়বে, অবশ্যই পড়বে। আগেরটা যদি না পড়ো না পড়বে, কিন্তু এই প্রশ্নটা অবশ্যই পড়বে। এরপর যে প্রশ্নটা রয়েছে, কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। তাহলে নতুন মেশোর পরিচয় দাও এবং তাকে দেখে জ্ঞানচক্ষু খুলে যাওয়ার কারণ কি? এটা হচ্ছে চতুর্থ প্রশ্ন। এবং 5 নম্বরের যে প্রশ্নটা দেখছো, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। আজ বলতে কোন দিনের কথা এখানে বলা হয়েছে আর তপনের এমন মনে হওয়ার কারণ কি? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে যেটা রয়েছে, রত্নের মূল্য জহুরির কাছেই। রত্ন ও জহুরি বলতে কি বোঝানো হয়েছে? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এটা হচ্ছে 6 নম্বরের প্রশ্ন। 7 দাগে যে প্রশ্নটি রেখেছি, এর প্রত্যেকটি লাইন তো নতুন, আনকোরা, তপনের অপরিচিত। তপনকে এর বলতে কিসের বোঝানো হয়েছে, মানে এর শব্দটির দ্বারা কি বোঝানো হয়েছে? আর তপনের এমন অভিজ্ঞতার কারণ কি? স্ক্রিনে দেখতেই পাচ্ছ প্রশ্নগুলো খুব সুন্দরভাবে রয়েছে। তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে রেখে দাও, পরে বইয়ের সঙ্গে মিলিয়ে দেখে নেবে যে মিলে যাচ্ছে। আর যদি কোনো প্রশ্ন খুঁজতে অসুবিধা হয় বা উত্তর না পাও, কমেন্টে জানাবে, তৎক্ষণাৎ আমি পাঠিয়ে দেবো তোমাদেরকে। একদম কোনো চিন্তা করার কোনো দরকার নেই। তোমরা উত্তর যদি কোনোটা অসুবিধা হয়, বুঝে পাওয়া যাচ্ছে না বইয়ে বা ভালো লেখা নেই, কমেন্টে জানাবে, অবশ্যই তোমাদের পাঠিয়ে দেবো। এটুকু হেল্প তোমাদের করে দেবো। তো নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, সত্যি তপনের জীবনের সবচেয়ে দুঃখের দিনটি এলো আজ। কোন দিনটি কেন তপনের জীবনের সুখের দিন বা দুঃখের দিন বলে মনে হয়েছিল? এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 মার্কের জন্য এগুলোই রয়েছে। এবার দেখো আর কয়েকটা দিয়েছি এখানে। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, তাহলে কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে আর একে অলৌকিক বলার কারণ কি? এটা 9 দাগের প্রশ্ন।
10-এ যে প্রশ্নটা রয়েছে, তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? লেখক হতে তপনের বাধা নেই কেন? প্রথম লেখা গল্প ছাপা হওয়ার পর তার কি অভিজ্ঞতা হয়েছিল? এরপরে যে প্রশ্নটা রয়েছে, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। তাহলে দুঃখের মুহূর্ত বলতে কি বোঝানো হয়েছে? তপন কি সংকল্প গ্রহণ করে? এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ আসন্ন পরীক্ষার জন্য, খুব ভালো করে এটা পড়বে। তাহলে এই ছিল তোমাদের জ্ঞানচক্ষু থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো তোমাদের খুব ভালো করে পড়তে হবে, এরপর বাকিগুলো পরপর আলোচনা করব। আর এই প্রশ্নগুলো শুধুমাত্র তোমাদের প্রথম পরীক্ষা নয়, এগুলো তোমাদের ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষাতেও সহযোগিতা করবে, আর এগুলো তোমাদের পড়তেই হবে। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। যারা খুব ভালো রেজাল্ট করতে চাইছো, 5 নম্বরের জন্য উপরের প্রশ্নগুলো ছিল, এবার 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে পরপর দেখো। তো একের দাগে দেখতে পাচ্ছ প্রশ্নটা রয়েছে, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। বিকেলে চায়ের টেবিলে কোন প্রসঙ্গ আলোচনা হয়েছিল? এটা কোশ্চেন। এর পরের কোশ্চেনটা রয়েছে, বুকের রক্ত ছলকে ওঠে তপনের। তপনের বুকের রক্ত ছলকে ওঠার কারণ কি? 3-এ রয়েছে, লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, এই উপলব্ধি কার কেন হয়েছিল? তাহলে এই যে প্রশ্নগুলো, তারপরে দেখো এখানে বলা রয়েছে, আর সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেসো বলেন। তাহলে মেসো কি বলেছিলেন এবং কারা হেসেছিল? এটা 4-এর কোশ্চেন, 4 নম্বর, 4-এর দাগে। তারপরে কোশ্চেনটা রয়েছে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। তাহলে এইটা 5-এও আসতে পারে, 3-এও আসতে পারে। কার মধ্যে কেন এমন ভাবনার উদয় হলো? আর তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে। তাহলে তপন কি পড়ছিল আর তার মাথায় কোন বিষয়টা ঢোকেনি। তো এইগুলো ছিল জ্ঞানচক্ষু নামক গল্পের তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এর সঙ্গে আর মাত্র কয়েকটা রয়েছে প্রশ্ন। তপন গভীরভাবে সংকল্প করে, তাহলে এই প্রশ্নটা আগেও রয়েছে একবার, আবারও একবার রয়েছে, কারণ এটা 5-এও আসতে পারে, 3-এও আসতে পারে। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। 8-এর দাগে যে প্রশ্নটা রয়েছে, কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? এইটা। তারপরে আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়, এইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখতে পাচ্ছ। এরপরে যে প্রশ্নটা রয়েছে, ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়ে, তাহলে কোন কথাটা কিভাবে ছড়িয়ে পড়েছিল? আর এরপরে আরেকটা প্রশ্ন রয়েছে, লেখকদের সম্পর্কে তপনের কি ধারণা ছিল, কিভাবে সেই ধারণাটি পাল্টে গেল? আর লাস্ট যে প্রশ্নটা, এটা বহুবার পরীক্ষায় এসেছে এবং খুবই গুরুত্বপূর্ণ, জহুরি বলতে কাকে বোঝানো হয়েছে এবং কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। মানে এই রত্নের মূল্য জহুরির কাছে, ওই লাইনটি তুলে এই প্রশ্নটা হতে পারে। তাহলে জ্ঞানচক্ষু থেকে টোটাল এই প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে যদি ভালো রেজাল্ট করতে চাও। এই প্রশ্নগুলো সব পড়বে। আর যদি মনে হয় একটু কম পড়ে ভালো করবে, তাহলে যে প্রশ্নগুলো বললাম ইম্পর্টেন্ট, সেগুলো আগে রেডি করো, তারপরে বাকিগুলোর কথা ভাববে। নেক্সট এগিয়ে যাচ্ছি পরবর্তী কবিতার দিকে। তাহলে প্রথমটা গল্প ছিল, এবার একটা কবিতা, যে কবিতা থেকে এই প্রথম পরীক্ষা তোমাদের হবে, সেটি হচ্ছে অসুখী একজন। আগে 5 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করে নিই। তো অসুখী একজন কবিতায় যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীর যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় আলোচনা করো। তো যুদ্ধ বিধ্বস্ত যে ছবিটা, সেটা কিন্তু আলোচনা করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসন্ন পরীক্ষার জন্য এবং ফাইনালের জন্য। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। তারপর যুদ্ধ এলো, কিসের সঙ্গে তুলনা করা হয়েছে এবং যুদ্ধ আসার ফলে কি হয়েছিল? এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আগের প্রশ্নটা পড়লে সেই ধারণা করে এটা কিন্তু লিখতে পারবে। নেক্সট 3 নম্বরের প্রশ্ন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। তাহলে কোন মেয়েটি কার অপেক্ষায়? মেয়েটির কিভাবে দিন কেটেছে তা লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, এটা ভালো করে পড়বে। আর শেষ একটা রেখেছি, অসুখী একজন কবিতার নামকরণের সার্থকতা। ব্যাস, এই কয়েকটা প্রশ্ন যদি খুব ভালো করে আজ থেকে শুরু করে দাও রেডি করা, দেখবে পরীক্ষায় তুমি ভালো নাম্বার পাচ্ছ এবং ভালোভাবে তোমার পরীক্ষাটাও হয়ে যাবে, এদিক ওদিক করতে হবে না। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাব। আচ্ছা, এখানে আবার একটা রয়েছে যে আয় আরো বেঁধে বেঁধে থাকি, এখান থেকে কি কি প্রশ্ন রয়েছে দেখো। এখানে 3 নম্বরের জন্য যেটা পড়তে হবে কবিতায়, আমাদের ইতিহাস নিয়ে উর্ধিতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো। এরপরের প্রশ্ন, আমাদের ঘর গেছে উড়ে, কাদের ঘর কেন উড়ে গেছে বলে কবির মনে হয়েছে? নেক্সট 3 নম্বর, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি কাদের ডেকেছেন এবং বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তাটা কোথায়? নেক্সট 4 নম্বর, আমাদের ইতিহাস নেই, কে কেন এ কথা বলেছেন? পরের কোশ্চেন, পৃথিবী হয়তো গেছে মরে, কোন কবিতার অংশ এবং উদ্ধৃতিটির অর্থ পরিস্ফুট করো। তাহলে এইটা খুব ভালো করে পড়বে, 5-এর দাগের প্রশ্নটা। নেক্সট এবার 5 নম্বরের জন্য যেগুলো পড়তে হবে 5 মার্কসের জন্য, সেগুলো এক নজর দেখে নাও। দেখতেই পাচ্ছ স্ক্রিনে খুব ভালোভাবে লেখা রয়েছে।
আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি কাদের প্রতি এই আবেদন করেছেন এবং বেঁধে বেঁধে থাকার তাৎপর্য কি? পরবর্তী প্রশ্ন, আমাদের ঘর গেছে উড়ে, এখানে কাদের কথা বলা হয়েছে, তাদের ঘর উড়ে গেছে কেন? তাহলে এই যে প্রশ্নগুলো, কিছু কিছু প্রশ্ন রয়েছে যেগুলো 5-এও দিতে পারে, 3-এও দিতে পারে, তাই বড় প্রশ্নগুলো পড়লে ছোটগুলো এমনিতেই হয়ে যাচ্ছে। পরবর্তী, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো। আর এরপরে যেটা বলা রয়েছে এটা মানে ধারণার জন্য দেওয়া হয়েছে প্রশ্নটা। পরবর্তী 4-এর দাগের প্রশ্নটা দেখতে পাচ্ছ যে নৈরাশ্য পীড়িত হলেও শেষে আশাবাদকেই অবলম্বন করেছেন কবিতায়, সেটা আলোচনা করো। তারপরে রয়েছে আমরাও তবে এই ভাবি এই মুহূর্তে মরে যাব নাকি, এমনটা মনে হচ্ছে কেন? তাহলে এই ছিল আয় আরো বেঁধে বেঁধে থাকি নামক কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে রয়েছে তোমাদের পরবর্তী কবিতা যেটা আফ্রিকা। তো সেখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে 3 মার্কের জন্য, সেগুলো ভালো করে পড়তে হবে। যেগুলো, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা বলতে কাদের কথা বলা হয়েছে আর তাদের লোহার হাতকড়ি নিয়ে আসার কারণ কি? এটা প্রথম কোশ্চেনটা যেটা রাখা হয়েছে, সেইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পড়তেই হবে প্রত্যেককে। এরপর যে প্রশ্নটা রয়েছে, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, তাহলে মানহারা মানবীকে কাকে তার দ্বারে দাঁড়াতে হবে, এটা 2 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের যে প্রশ্ন, হাই ছায়াবৃত্তা, ছায়াবৃত্তাকে কেন এমন বলা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ এটা প্রশ্ন। এসো যুগান্তের কবি, তাহলে কোন পরিপ্রেক্ষিতে যুগান্তের কবিকে আহ্বান করা হয়েছে এবং তার কাছে কি প্রত্যাশা করা হয়েছে, এটি 4-এর দাগের প্রশ্ন। আর 5-এর দাগের কবিতায় মানে আফ্রিকা কবিতা থেকে 5-এর দাগে যে প্রশ্নটা রেখেছি, আফ্রিকা কবিতা অবলম্বনে আফ্রিকার জন্ম বৃত্তান্ত এবং বিশেষত্ব ব্যাখ্যা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসন্ন পরীক্ষার জন্য অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো প্রত্যেককে পড়তেই হবে। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, সমুদ্র পাড়ে সেই মুহূর্তের তাদের পাড়ায় পাড়ায়, এগুলো যদি কারো মনে হয় একটু এক নজর চোখ বুলিয়ে নেবে 6 আর 7-এরটা। এবার দেখো 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো রেখেছি আফ্রিকা কবিতা থেকে, ইউরোপীয় সাম্রাজ্যবাদী গোষ্ঠীর বিরুদ্ধে রবীন্দ্রনাথের বহুকালের পুঞ্জীভূত ক্ষোভ প্রকাশ পায় আফ্রিকা কবিতার মধ্যে, মন্তব্যের সপক্ষে যুক্তি দাও। এরপরে যেটা রয়েছে, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, খুব গুরুত্বপূর্ণ এটা প্রশ্ন কিন্তু, এটা প্রত্যেক স্টুডেন্টকে অবশ্যই এই প্রশ্নটা পড়তেই হবে। আর এই যে উদ্ভ্রান্ত সেই আদিম যুগ, এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও ভালো করে পড়তে হবে এই প্রশ্নটা, উদ্ভ্রান্ত সেই আদিম যুগ। আর তারপরে 3-এর দাগে দেখতে পাচ্ছ, দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, এটা পড়বে। 5-এ দেখো, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, তাহলে কাদের নখ তীক্ষ্ণ, তোমার নেকড়ে বলতে কাদের বোঝানো হয়েছে, এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। পরবর্তী যে 6-এর দাগে প্রশ্ন রয়েছে, এগুলোতে এক নজর দেখে রাখবে। নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, তাহলে কারা কিভাবে আপন নির্লজ্জ অমানুষতা প্রকাশ ঘটিয়েছিল, তাদের সম্বন্ধে কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে। এরপরে আসি হারিয়ে যাওয়া কালিকলম, যেটার লেখক হচ্ছে শ্রীপান্থ। এখান থেকে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের খুব ভালো করে পড়তে হবে, সেগুলো এক নজর চোখ বুলিয়ে নাও। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা, এটা প্রথম প্রশ্ন রয়েছে। লেখকের প্রথম ফাউন্টেন পেন কেনার যে অভিজ্ঞতা সেটা নিজের ভাষায় লিখতে বলা হয়েছে, প্রথম প্রশ্ন। তারপরে 2 নম্বরের প্রশ্নে রয়েছে সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান, তাহলে কিভাবে লেখালেখি একটি অনুষ্ঠানের রূপ পেত তা আলোচনা করো। আর 3 নম্বর যে প্রশ্নটা, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, এগুলো পরে বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে, যে সহায়িকা বই রয়েছে সেখান থেকে, অথবা যদি না পাও আমাকে জানাবে, উন্নত মানের নোটস তোমাদের দিয়ে দেওয়া হবে। এবার 3-এর দাগে যেটা রয়েছে, আমরাও কালি তৈরি করতাম নিজেরাই, তাহলে কারা কালি তৈরি করতেন এবং তারা কিভাবে কালি তৈরি করতেন, এটা 3-এর দাগে। তাহলে এই যে কালি তৈরি করার পদ্ধতি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা কিন্তু প্রত্যেককে এটা পড়তেই হবে, এটা আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিভাবে তারা কালি তৈরি করত। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি 4-এর দাগে, কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করছে, তাদের বলতে কাদের কথা বলা হয়েছে, তাদের ঐতিহ্যের প্রতি লেখক শ্রদ্ধাশীল কেন। 5-এর দাগে যে প্রশ্নটা রয়েছে, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে লেখকের প্রকৃত নাম কি, তিনি ছেলেবেলায় কিভাবে কালি তৈরি করতেন তা প্রবন্ধ অনুসারে লেখো, এটা 5-এর দাগে। 6-এর দাগে, মোগল দরবারে একদিন তাদের কত না
খাতির কত না সম্মান, তাহলে তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। এরপরে রয়েছে জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের স্রষ্টাকে, এই পেনের আদি নাম কি এবং এই পেনের জন্ম বৃত্তান্তটি লেখো। পরবর্তী 8-এর যে প্রশ্নটা রয়েছে, পণ্ডিতরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন। তো ফাউন্টেন পেন কিভাবে কলমের দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছিল, এটা পরবর্তী প্রশ্ন 8-এর দাগে। আর 9-এর দাগে যে প্রশ্নটা রয়েছে, একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায়, এ কথার মর্মার্থ বিশ্লেষণ করো। এই ছিল টোটাল প্রশ্ন। আর বাকি যেগুলো আছে তোমরা এক নজরে এগুলো দেখে নাও, এগুলো ভালো করে পড়বে। এই প্রশ্নটা পড়বে, কালি কলমের প্রতি ভালোবাসা ও হারিয়ে যাওয়া বেদনা, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে। এই প্রশ্নটাও কিন্তু আসন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, খুব ভালো করে এটা পড়বে। আর 12-র দাগে যে প্রশ্নটা রয়েছে, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, কলম কাদের কাছে অস্পৃশ্য, এই অস্পৃশ্য হওয়ার কারণ কি। এবার আমরা খনি থেকে যে সাজেশনটা প্রস্তুত করেছি, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করে এবং অনেক টেস্ট পেপার দেখে এবং অন্যান্য সহযোগিতা নিয়ে এই সাজেশনটা তৈরি করা হয়েছে। তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, যারা খুব ভালো রেজাল্ট করতে চাইছো তাদের জন্য তো অবশ্যই সব প্রশ্ন পড়তে হবে, এবং যেই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বলে বলে দিচ্ছি সেগুলো যারা মনে করছো যে একটু কম পড়ে পরীক্ষা দিতে যাবে তাদের জন্য ওগুলো আগে রেডি করতে হবে, তারপর বাকিগুলো। তো কোনি থেকে যে প্রশ্নগুলো সাজেস্ট করা আছে দেখো এক নজর, দেখলেই বুঝতে পারবে যে কোন প্রশ্নগুলো রেখেছি। তো এই 4টে প্রশ্নের মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 3 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ক্ষিতীশের বিরুদ্ধে জুপিটার ক্লাবের সদস্যদের অভিযোগগুলি। 4-এর দাগে যে প্রশ্নটা রেখেছি, হঠাৎ কোনির দু চোখ জলে ভরে এলো। কোনির দু চোখ জলে ভরে এলো কেন, এরপর কি হয়েছিল, এটা 4-এর দাগের প্রশ্ন। এরপরে প্রশ্নটা রয়েছে, আজ বারুণী, বারুণী কি, বারুণী তিথিতে গঙ্গার ঘাটের দৃশ্য কোনি উপন্যাস অনুসরণে আলোচনা করো। তাহলে এই যে 5-এর দাগের যে প্রশ্নটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষায় এসেছে। আর তোমাদের যে পরীক্ষা আসন্ন প্রথম সাবমেটিভ এভালুয়েশন, সেখানে কিন্তু এই প্রশ্নটা আসতে পারে, ওই জন্য এই প্রশ্নটা খুব ভালো করে পড়বি। তাহলে কি কি কমপ্লেন করেছিল জুপিটার ক্লাব, ওই প্রশ্নটা পড়বে। বারুণীর দিনে গঙ্গার ঘাটের দৃশ্য, এটা পড়বে। আর এরপরে 6-এর দাগে যে প্রশ্নটা রয়েছে, 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে, প্রজাপতি সম্পর্কে কি জানা যায়, আর প্রজাপতিকে ঘিরে ক্ষিতীশ সিংহের পরিবারের যে ছবি ধরা পড়েছে তা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এইটাও। এরপর যে প্রশ্নটা রয়েছে, আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না, 7-এর দাগের বক্তা এরকম উক্তির মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন। এরপর 8-এর দাগে যে প্রশ্নটা রয়েছে, চ্যাম্পিয়নরা জন্মায়, ওদের তৈরি করা যায় না, বক্তাকে তার এই বক্তব্যের সত্যতা কোনি উপন্যাসে কিভাবে প্রকাশ পেয়েছিল। পরের প্রশ্ন, প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল, লীলাবতীকে, তার বিদ্রোহের কারণ কি, কিভাবে এই বিদ্রোহের পরিসমাপ্তি ঘটে। আর 10-এর দাগে যে প্রশ্নটা রেখেছি, বিষ্ণুধরের বিরক্তির কারণ, হাত 15 দূরের একটা লোক, বিষ্ণুধরের পরিচয় দাও এবং অন্য লোকটির চেহারার বর্ণনা দাও। এই প্রশ্নটাও পড়তে পারো। আর লাস্টের যে প্রশ্নটা রয়েছে, কোনির পারিবারিক জীবন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, এটি গুরুত্বপূর্ণ। তো এই ছিল আজকের টোটাল সাজেশন। আর এই প্রশ্নগুলো যদি তোমরা খুব ভালো করে পড়ো, আমি কথা দিচ্ছি তোমরা পরীক্ষা খুব ভালো দিয়ে আসবে এবং তোমাদের পরীক্ষা ভালো হবেই হবে। আর এই সাজেশনটাই স্পেশাল সাজেশন, এর বাইরে আর কিছু নেই। এই প্রশ্নগুলো যদি কেউ রেডি করতে পারে তাকে আর এদিক ওদিক তাকাতে হবে না, কাউকেও কোনো জিজ্ঞাসা করতে হবে না যে কোনটা পড়বো কোনটা ছাড়বো কি ব্যাপার, শুধুমাত্র এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা পড়ে যাও। আর এই চ্যানেলে যদি প্রথমবার ভিডিও দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আরও অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর তোমাদের স্যার ম্যাডামেরাও এই প্রশ্নগুলো দিয়েছি কি দেয়নি, বা এদের মধ্যে কোন কোন প্রশ্নগুলোকে গুরুত্ব বলেছে, গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ, গুড বাই।